চতুর্দিকে এনসিপি নেতাকর্মী কিংবা জুলাই যোদ্ধা তাদের উপরে একের পর এক গজব নেমে আসছে কেন? হবিগঞ্জের ওই তথাকথিত জুলাই যোদ্ধা যাকে দেখলাম যে গতকালকে দৌড়ানি খেলেন, দৌড়ানি খেয়ে পুলিশ মেরে গর্ব করেছিলেন এক সময়, যিনি সেই পুলিশের কাছে গিয়ে আশ্রয় নিলেন নিজের জীবন বাঁচাতে, সেই মাহাদি হাসানকে আজকে দেখলাম বেদম পিটানি খেলেন, মার খেলেন, অভিযোগ করলেন বিএনপির লোকজন তাকে মেরেছে, হাসপাতালে ভর্তি হলেন, কিন্তু তার শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া গেল না। নিজেই হাসপাতালে গেলেন, মোটরসাইকেলে চড়ে হাসপাতালে লাইভ করতে করতে হাসপাতালে গেলেন। মানে যেন একটা সার্কাস, একটা সিনেমা শুরু হয়েছে। এই ঘটনা যখন ঘটছে তখন আমরা দেখছি ফরিদপুরে এক এনসিপি নেতাকে অবরুদ্ধ করে স্লোগান মিছিল হচ্ছে, তাকে তার উপরে মব হবে, তাকে গণধোলাই দেওয়া হবে, এরকম চিত্র তৈরি হচ্ছে। কেন এগুলো হচ্ছে? এই চিত্রগুলো যখন দেখছি তখন আরেকটা ভিডিওতে আলোচনা করেছি, জুলাইয়ের অন্যতম চরিত্র মাহফুজ আলম, তিনি জুলাইয়ের আরও চরিত্র এনসিপি, জামাত ইসলাম, শিবির, তাদেরকে দোষারোপ করছেন। নিজেদের মধ্যে অন্তর্কলহ এখন চরমে উঠেছে। কেন এগুলো হচ্ছে? কেন এনসিপির নেতা কিংবা জুলাই যোদ্ধারা বারবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় আক্রমণের শিকার হচ্ছেন? এটা কি শুরু নাকি শেষ? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম বারবার কেন জুলাই যোদ্ধারা আক্রান্ত হচ্ছেন, এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই। ওই হবিগঞ্জের মাহাদি হাসানের আজকের সার্কাসটা বেশ ভালো লেগেছে। হাসপাতালে নিজেই যাওয়া, তারপরে হাসপাতালের বেডে শুয়ে থেকে ভিডিও করা, শুয়ে থেকে অক্সিজেন মাস্ক তিনি নিয়ে আছেন এরকম ভিডিও করা, কিন্তু তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আমরা দেখিনি। এবং হাসপাতালে তিনি লাইভ করে গিয়েছেন মোটরসাইকেলে চড়ে। এক মোটরসাইকেলে 3 জন উঠে পিছনের জনকে তার পেজ আইডি থেকে লাইভ করতে দিয়েছেন, পিছনের জন ক্যামেরা ধরে আছেন, তারা হাসপাতালে যাচ্ছেন, এরকম লাইভের ভিডিও আমরা দেখেছি। এবং এই ভিডিও যখন দেখেছি তখন গণমাধ্যম যেটা বলছে, কালের কণ্ঠ বলছে, শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে ছাত্রদলের বেদম মার খাওয়ার অভিযোগ সেই মাহাদি যিনি ঢাকা না দিল্লি স্লোগান দিতে দিল্লিতে গিয়েছিলেন ভিসা নেয়ার জন্য। এই ঘটনা যখন আমরা দেখছি তখন ফরিদপুরে ঘটেছে আর এক লঙ্কা কাণ্ড। কালবেলার এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে শিক্ষার্থীদের তোপের মুখে এনসিপি নেতা অবরুদ্ধ। এনসিপির নেতা অবরুদ্ধ। কি হয়েছে? ফরিদপুরের ভাঙ্গায় গায়ে হাত দেওয়াকে কেন্দ্র করে উপজেলা এনসিপির আহ্বায়ক আশরাফ শেখকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। মানে মব কাকে বলে, মবের কবলে পড়লে কি হয়, এখন বোধহয় তারা একটু করে টের পাওয়া শুরু করেছে। সকালে ভাঙ্গা কাজী শামসুন্নেহা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন কাজী শামসুন্নেহা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলছে। সকালে এনসিপি নেতা আশরাফ স্ত্রীকে নিয়ে পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে প্রবেশ করেন। তার স্ত্রীকে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। স্ত্রী এসএসসি পরীক্ষা দিচ্ছে, তার মানে তার স্ত্রীর বয়স 18 বছর হয়নি। এনসিপি নেতা, তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিচ্ছে। 18 বছরের আগে মেয়েকে বিয়ে করেছেন তিনি। এটাকে কি বলবো, বাল্যবিবাহকে উৎসাহিত করা বলবো, নাকি নানাভাবে তারা যে সকল রাজনৈতিক জোটের সঙ্গে সম্পৃক্ত তাদের মতাদর্শকে তারাও লালন করছেন, বাল্যবিবাহকে স্বাগত জানাচ্ছেন, ব্যাপারগুলো, সেই প্রশ্নগুলো আসতে পারে। বিষয়টি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ব্যবহারিক পরীক্ষা চলছে, সকালে তার স্ত্রীকে নিয়ে যান। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। মানে কথা কাটাকাটি, হাতাহাতি কেন হলো? তার স্ত্রীর দিকে কেউ কি তাকিয়েছিল? বিষয়টি ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে পরীক্ষার্থী ও বাহিরের কিছু শিক্ষার্থী বিক্ষোভ করতে থাকে। শিক্ষার্থীরা বাহির থেকে ইটপাটকেল নিক্ষেপ করলে প্রধান শিক্ষক অরুণ চন্দ্র বর্মন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অবরুদ্ধ আশরাফকে সরিয়ে নেন। এ সময় শিক্ষার্থীরা স্কুল চত্বরে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করে। প্রায় 2 ঘন্টা পর্যন্ত এনসিপি নেতাকে প্রধান শিক্ষকের রুমে অবরুদ্ধ করে রাখা হয়। প্রধান শিক্ষক বলেন, এনসিপির সমন্বয়ক আশরাফ স্ত্রীকে নিয়ে প্রতিদিনই পরীক্ষার আগে হলে দিয়ে যেত, আজকেও দিয়ে যায়। এ বিষয়ে এই নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে ঝামেলা হলে আমি আশরাফকে রুমে ডেকে আনি। শিক্ষার্থীর দাবি পুলিশে না দেওয়া পর্যন্ত তারা পরীক্ষা বর্জন করবে। তখন পুলিশকে খবর দিয়ে আশরাফকে পুলিশের হাতে দিই। এখন পরীক্ষা নিরাপদে হচ্ছে। শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপ করায় আমি আহত হয়েছে। এক শিক্ষার্থী জানান, হলের ভিতরে প্রবেশ করে গালাগালির অপবাদ দিয়ে আশরাফ এক শিক্ষার্থীর কলার ধরে।
মানে নেতাগিরি করছে ওখানে গিয়ে। এ নিয়ে কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে, পরে শিক্ষার্থীদের তোপের মুখে আশরাফকে অবরুদ্ধ করে রাখা হয়। এ বিষয়ে আশরাফ বলেন, আমার স্ত্রীকে প্রতিনিয়ত এগিয়ে দিই, ছাত্রলীগের কিছু ছেলেপেলে পরিকল্পিতভাবে আমার উপরে হামলা চালিয়েছে, পরে পুলিশ পাহারায় রক্ষা পেয়েছে। এখানেও ছাত্রলীগ, মানে এরা স্বপ্নে দিবালোকে রাতে ভোরে মানে কি বলবো তাহাজ্জুদের সময় মানে জেগে থেকে সবসময় আওয়ামী লীগকেই কল্পনা করে। আওয়ামী লীগ ছাড়া এদের ভাবনার মধ্যে অন্য কোনো কথাও নেই, অন্য কোনো রাজনীতিও নেই। এদের রাজনীতির একমাত্র এজেন্ডা হচ্ছে আওয়ামী লীগ, আর কোনো এজেন্ডা এদের মাথাতেই আসে না। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গার্লস স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা এনসিপির আশরাফকে নিরাপদে এনে পরিস্থিতি স্বাভাবিক করেছি। তিনি আরও বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি, পেলে ব্যবস্থা নেওয়া হবে। মানে একটা ছাত্র গিয়ে সে কলার ধরলো, পরীক্ষার হলের মধ্যে কলার ধরলো। পরীক্ষার হলের মধ্যে তাকে ঢুকতে দিয়েছে কে? কোন অধিকার সে মানে কোন অধিকারে সে পরীক্ষার হলের মধ্যে ঢুকেছে? তার স্ত্রীকে পরীক্ষার কেন্দ্রে দিয়ে সে চলে যাবে, এটাই তো তার কর্তব্য। হলে ঢোকার তার কোনো অধিকার নেই, পারমিশন থাকার কথা নয় কোনো অভিভাবকের হলে ঢোকার, কোনোভাবেই না। তাহলে সে ঢুকলো কিভাবে? পরীক্ষার্থীর আরেক পরীক্ষার্থীর কলার ধরলো কিভাবে? আর মাস্তানি করার জায়গা কি পরীক্ষার হল? মাস্তানি করার জায়গা তো রাস্তায় মাস্তানি করবেন, ওখানে কেন? এই যে ঘটনাগুলো ঘটছে, আরেকজন ওই যে মানে হবিগঞ্জে যার বিখ্যাত, বাংলাদেশের বিখ্যাত সুপারস্টার জুলাই যোদ্ধা, তিনি মানে যিনি পুলিশকে পুড়িয়েছেন, থানা জ্বালিয়ে দিয়েছেন, এই বীরত্বপূর্ণ মানে ডায়লগগুলো দিয়েছিলেন, এবং তিনি নিজের জীবন বাঁচাতে ওই পুলিশের কাছে গিয়ে ওই থানাতেই আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। আজকে অভিযোগ করেছেন তিনি, ছাত্র দল তাকে মেরেছে। ছাত্র দল বলছে এটা তার সাজানো নাটক। তার ওই লাইভ ভিডিও দেখে আমারও মনে হয়েছে এটা সাজানো নাটক, কারণ তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। আর মার খেলে তার যে শরীরের ওজন, সেই ওজনে তার মানে নিজে মোটরসাইকেলে চড়ে লাইভ করতে করতে হাসপাতালে যাবে, এটা কল্পনাও করা যায় না। দর্শক, এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সমন্বয়কদের উপরে তুফান উঠবে আমরা অনেকবার বলছি, শুনে নেই। ইউনূস সরকারের সময় বহুবার বলেছি, এরা যা শুরু করেছে, ইউনূস সরকারটা ক্ষমতা থেকে গেলে পরে এদের কপালে শনি আছে, এক আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। একটা দুইটা না, কিন্তু একাধিক সমন্বয়ের কপালে শনি নেমে এসছে, এবং সেই শনির বিস্তার আস্তে আস্তে ঘটছে, এবং এটার বিস্তার ঘটবে, এটা কিন্তু শুধু আমাদের কথা না। ইউনূস আমলে বুঝে নাই, কিন্তু ইউনূস আমল পার হওয়ার পরে এদের বড় সমন্বয়ক আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াই বলেছে তারা গুপ্ত হামলার আশঙ্কার মধ্যে আছে। তবে গুপ্ত হামলা না, এবার প্রকাশ্যই ঘটনাবলী ঘটে যাচ্ছে। আওয়ামী লীগ ছাত্রলীগের যেরকম আছে, তেমনি ছাত্র দলও ভাগ বাটোয়ারার বিষয় আসে, তো ছাত্র দলও ছাড়ছে না। আমরা কিছুক্ষণ আগে একটা আলোচনায় আপনাদেরকে বিস্তারিত জানালাম যে হবিগঞ্জের কুখ্যাতই বলতে হয়, কারণ একজন পুলিশ হত্যাকারী, স্বঘোষিত পুলিশ হত্যাকারী তো আপনি সুখ্যাত বলবেন না। সেই কুখ্যাত হত্যাকারী মাহাদি হাসানের উপর তুফান তুলেছে ছাত্রদল, এবং সেই তুফানের পরে তাকে একদম গো টু হসপিটাল, তাকে হসপিটালে চিকিৎসা নিতে হয়েছে, এবং হসপিটালের বেডে এখনো কাতরাচ্ছে, এরকম বেশ কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এরপরই এই যে এই ভদ্রলোকের ভিডিও ছড়িয়ে গেছে চারদিকে। গতকাল রাত থেকেই এই ভিডিও ঘুরছে নেট দুনিয়ায়, এবং নানান জন নানান মন্তব্য করছে। এবং মন্তব্যের ঘরে যদি আপনি ঢুকেন, তাহলে কি দেখতে পাবেন সেটা আমি আপনাদেরকে জানাবো। তার আগে আমি একটু বলি যে এই সমন্বয়কের মুখে যা ঘটিয়েছে ছাত্রলীগের দিকেই তো অভিযোগের তীর, সেটা আমরা একটু শুনে আসি। আমি জুলাই যোদ্ধা। হ্যাঁ, যদিও জোর করে এইভাবে জয় বাংলা বলানো, জোর করে এই ধরনের পরিস্থিতি তৈরি করা, সমন্বয়করা কম বেশি সবাই অপরাধ করেছে। ফলে অদূর ভবিষ্যতে বিচারের জন্যই রেখে দেওয়া ভালো, আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই কাম্য নয়। এবং ছাত্রলীগ যদি এই ধরনের কাজকর্ম করে, আমরা নিঃসন্দেহে বলি যে সমন্বয়করা অন্যায় করেছে বলে ছাত্রলীগও অন্যায় করবে। এইসব যদি করতে থাকে, তাহলে এটার ফল আবার ভালো হয় না, এবং স্যাবোটাজ ঘটবে। কারণ এই সমন্বয়কদের যারা গুরু, তারা তো আসলে ঠিক জুতের মানুষ না,
এই গুরুদের গুরু, একদম মাস্টার মাইন্ড এই এই সমন্বয়ক। আচ্ছা, আমরা আরেকটুখানি শুনতে পারি যে ওই সমন্বয়কের সাথে কি হয়েছিল। জয় বাংলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আগে ভুল করছি, ছাত্রদের পক্ষে থেকে শেখ হাসিনা সঠিক ছিল। যেটা বলছিলাম যে সমন্বয়কদের একদম মাস্টার মাইন্ড যিনি, যাকে একদম শিক্ষিত মাস্টার মাইন্ড হিসাবে সেই অপশাসক, কুখ্যাত শাসক ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব দরবারে পরিচয় করিয়েছিল, সেই মাহফুজ আলম কি বলছে যে এই যে ভিডিও যত জায়গায় গেছে তার নিচের পোস্টগুলো দেখে মাহফুজ আলমের বক্তব্য হলো, গতকাল জাহাঙ্গীরনগরের এক সমন্বয়ককে উলঙ্গ করে পিটিয়েছে ছাত্রলীগ। এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো তাকে যারা পোস্ট দিয়েছে সব পোস্টে 90%-এর বেশি নেগেটিভ রিয়েক্ট আর কমেন্ট। এই মানুষগুলো সবাই কি আওয়ামী লীগ, নাকি আমরা সাধারণ মানুষকেও আওয়ামী লীগ বানিয়েছি? একদম ক্ষমতা হারিয়ে এখন জুৎসই উপলব্ধিটা হয়েছে যে এরা সারা বাংলাদেশে তারা সমন্বয়কটা নিজেরা ছাড়া বাকি সবাইকে এরা আওয়ামী লীগ ছাত্রলীগ বানিয়ে ফেলেছিল। এবং সেটারই এখন আস্তে আস্তে দেখছে যে মানুষ এই ধরনের ঘটনা যখনই ঘটে, মাহাদির মতো, হবিগঞ্জের মাহাদির মতো ঘটনা ঘটে, বা নেত্রকোনার এই ছেলের ঘটনা যেটি ঘটলো জাহাঙ্গীরনগরের, তার নিচে মানুষের শুধু একটাই হা হা হি হি রিয়েক্ট, ব্যঙ্গ তাচ্ছিল্য করা যে ভাই ছাত্রলীগের জন্য আওয়ামী লীগের জন্য কিছু রাইখা দিও, তারাও এসা কিছু করবে, এইসব কথাবার্তা। নেত্রকোনার ঘটনাটা আপনারা একটু শুনেন যে নেত্রকোনার জাবি শিক্ষার্থীকে হেনস্থা ভিডিও ছড়িয়ে তোলপাড়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শরীফ হোসেন, তার একটা ডাকনামও আছে। নেত্রকোনার পূর্বধলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতন, অর্থ আদায় এবং বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলায় ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। বুধবার রাত 8টার দিকে পূর্বধলা উপজেলার সিন্দুররাটিয়া শালদিঘা এলাকায় ঘটনাটি ঘটে। পরে দিবাগত রাত 12টার পর ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। ভুক্তভোগী মোহাম্মদ শরীফ হোসেন, বয়স হচ্ছে 20 বছর, নেত্রকোনা আটপাড়া উপজেলার বাসিন্দা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। জাহাঙ্গীরনগরের সে 54 ব্যাচের স্টুডেন্ট, আমরা ছিলাম 24 ব্যাচে। শরীফ হোসেন জানান, ইজি বাইকে করে পূর্বধলা সদরের দিকে যাওয়ার সময় ত্রিমোহনী সেতু অতিক্রম করে শালদিঘা এলাকায় পৌঁছলে দুই যুবক তার পথ রোধ করেন। পরে তাকে গাড়ি থেকে নামিয়ে মাদক কারবারি অভিযোগ তুলে জিজ্ঞাসাবাদের নামে হেনস্থা করা হয়। কিছুক্ষণ পর আরো একজন সেখানে যোগ দেন। তার অভিযোগ 3 জন মিলে তাকে মাদক ব্যবসায়ী ও জুলাই যোদ্ধা আখ্যা দিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। এক পর্যায়ে মুক্তিপণ হিসেবে 20,000 টাকা দাবি করা হয়। পরে তার কাছে থাকা 500 টাকা এবং বিকাশের মাধ্যমে সংগ্রহ করা 10,000 টাকা নিয়ে দেওয়া হয়। পাশাপাশি তার ব্যবহৃত স্মার্টফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। অভিযোগ রয়েছে, নির্যাতনের এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয় এবং তাকে বলতে বাধ্য করা হয়, আমি জুলাইয়ের ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে ভুল করেছি, শেখ হাসিনাই ভালো ছিল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। শরীফ বলেন, ঘটনার সময় চারপাশ অন্ধকার থাকায় কাউকে শনাক্ত করতে পারিনি। কারো বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো সন্দেহ নেই, আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নেই। ঘটনার পর থেকে চরম মানসিক ও নিরাপত্তাহীনতায় ভুগছি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিবস্ত্র অবস্থায় শরীফকে বিভিন্ন বক্তব্য দিতে বাধ্য করা হচ্ছে। এ সময় তাকে কান্নারত অবস্থায়ও দেখা যায়। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে নেত্রকোনা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানার পরপরই ভুক্তভোগী শিক্ষার্থীকে পুলিশি নিরাপত্তার আওতায় নেওয়া হয়। তার বক্তব্য শোনা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনাস্থল পূর্বধলা থানার আওতাধীন হয়, সেখানে অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। আমরা আরো যেসব তথ্য পেয়েছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের 54তম ব্যাচের শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা মোহাম্মদ শরীফ হোসেন, তার ডাকনাম হচ্ছে রুশান। রুশানের উপর নেত্রকোনা আটপাড়া উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা অতর্কিতে হামলা চালিয়েছে। এটা ঘটনাটা ঘটার কিছুক্ষণ পরেই ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছিল। কিছুক্ষণ আগে ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ছাত্রলীগের নেতা কর্মীরা রুশানকে বিবস্ত্র করে তাকে নির্মমভাবে মারধর করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত হেনস্থা করে।
আমরা একটা কথা বলেছিলাম অনেক আগে যে যদি ছাত্রলীগ আওয়ামী লীগের বিষয়টা রাজনৈতিক সুরাহা না করা হয় তাহলে দেশের ভেতরে একটা বড় রকম বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এবং এই আজকের আলোচনাতে আমি যেটা বললাম এটাই আমার ধারণা যে ছাত্রলীগ আওয়ামী লীগ যদি এইসব কন্টিনিউ রাখে, এটাও তো একটা অপরাধ। যত বিচারই বলেন না কেন, এটা একটা অপরাধ। এই রোশানের সঙ্গে যেটি করা হয়েছে এটা অপরাধ। কারণ তারা কখনো কোনোদিন যদি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বা তাদের সহযোগী সংগঠনকে অ্যাকসেপ্ট করে, তাহলে ভোটের মাধ্যমে যদি কখনো তারা ক্ষমতায় আসে, তাদের কাছে যদি মনে হয় যে রোশানরা সেই জুলাই যোদ্ধা নাম দিয়ে তারা দেশে অরাজকতা চালিয়েছে, লুটপাট করেছে, তারপরে আমি জানি না এই সমন্বয়ক রোশান তার এলাকায় বা জাহাঙ্গীরনগরে সে সমন্বয়ক হওয়ার পরে অন্যান্য সমন্বয়করা যেরকম অন্যায়, অপরাধ, চোরাচালান, স্মাগলিং, চাঁদাবাজিতে জড়িত হয়েছিল, রোশানও কি তার ক্ষমতার সময় এরকম করেছে কিনা, নাহলে তার প্রতি কেন ছাত্রলীগ যে বলা হচ্ছে তাদের এত রোষ, এত ক্ষোভ, এত ঘৃণা তৈরি হয়েছে। তবে নিঃসন্দেহে এটা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যাওয়ার মতন, এবং আইন শৃঙ্খলা বাহিনী ভবিষ্যতে যেন বড় সাবোটাস না হয় এবং আওয়ামী লীগ ছাত্রলীগও এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটায়, তার জন্য এগুলো আইনের আওতায় আনা উচিত। এবং এখানে যেখানে ছাত্রলীগ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং তারা যেটা করার চেষ্টা করে ঝটিকা মিছিল, ওগুলো করলেও পুলিশের তাড়ার মুখে পড়ে, নেত্রকোনাও বেশ কয়েকবার মিছিল করেছে, সেখানে উল্টো কেন এই ধরনের অপরাধ বা এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ টেনে এনে নিজেদের মাথায় আরো দায় নিতে চাচ্ছে, সেটা বোধগম্য নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।